ধন্যবাদ। আমাদের সাথে অনেকক্ষণ ধরে যুক্ত আছেন আমাদের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু ভাই। টিটু ভাই, আপনার কাছে আসার আগে প্রথমত আমাদের পক্ষ থেকে আপনার বাবার মৃত্যুতে আমরা শোক প্রকাশ করছি। উনি, আমি যে এলাকায় বড় হয়েছি সেই এলাকারই সংসদ সদস্য ছিলেন, শঙ্কর মোহাম্মদপুর এলাকা, এবং তাকে আমি ব্যক্তিগতভাবেও অনেকবার তার সাথে আমার দেখা হয়েছে। অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তো প্রথমে আমাদের পক্ষ থেকে শোক জানিয়ে আপনার কাছে আসলে আমি যে প্রশ্নটি করতে চাই সেটি হচ্ছে যে অনেক জায়গাতেই দেখা যাচ্ছে পৃথিবীর যে লকডাউন শিথিল করার পরে আবার দেখা যাচ্ছে যেখানে সংক্রমণ বেড়ে যাচ্ছে সেখানে হয়তো আবার নতুন করে লকডাউন বা ছুটি ঘোষণা করা হচ্ছে। তো এই ধরনের একটি ধাক্কা সামলানোর মতন অর্থনৈতিক অবস্থায় আসলে বাংলাদেশ আছে কিনা এই মুহূর্তে? ধন্যবাদ আপনাকে। সকল যারা দর্শক শ্রোতা আছেন, যারা দেখছেন, তাদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। বক্তব্যের শুরুতেই আমি আমার বাবা গত 24শে মে রাত 9টায় ইন্তেকাল করেছেন। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি এবং মাননীয় প্রধানমন্ত্রী, সেনাপ্রধান সহ দলীয় নেতৃবৃন্দ যারা আমাদেরকে সমবেদনা জানিয়েছেন, যাদেরকে আমাকে ফোন করে সমবেদনা জানিয়েছেন, অনেকের ফোন ধরতে পারিনি, সেই জন্য আমি সকলের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করছি। আমি আজকের এই ভিডিও কলের মাধ্যমে যারা দেখছেন তাদের কাছে, সমস্ত দেশবাসীর কাছে আমার বাবার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি। আপনারা তাকে ক্ষমা করে দিবেন, তার জন্য দোয়া করবেন, উনি জানি ব্যস্তবাসী হতে পারেন। তো আমি যে কথাটা আপনি বলেছেন যে লকডাউন এবং পরবর্তীতে আমাদের করোনায়, আমি গত 14 দিন ধরে পারিবারিক ভাবে এই করোনার সাথে যুদ্ধ করছি এবং সেই সাথে আপনাদেরকে একটা জিনিস আমি বলতে চাই যে 24শে মার্চের করোনার যখন আমাদের লকডাউন শুরু হয়, আমাদের উপজেলা পর্যায়ে কিন্তু আমরা আমাদের উপজেলা স্বাস্থ্য ব্যবস্থা, উপজেলা প্রশাসনের মাধ্যমে এই যে ত্রাণ কর্মসূচি, আমার নাগরপুর এবং দেলদুয়ারে প্রায় এখন 31 জনের উপরে করোনা আক্রান্ত, তাদেরকে কিন্তু আমরা ঢাকায় না পাঠিয়ে বা মানে জেলা শহরে না পাঠিয়ে অলরেডি 10 জন করোনা আক্রান্ত রোগী কিন্তু আমাদের এলাকাতেই আমরা চিকিৎসা দিয়ে তাদেরকে আমরা সুস্থ করে তুলেছি। তো আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটা আমাদের উপজেলা পর্যায়ে থেকে আরম্ভ করে জেলা পর্যায়ে এবং ঢাকায় সব জায়গায় কিন্তু আমরা চেষ্টা করছি। করোনা এমন একটা মহামারী, আসলে আমি বলছি যেটা সেটা হলো যে আমি পারিবারিক ভাবেও এইটা আক্রান্ত। তো তারপরেও আমি এটা দৃঢ়ভাবে বলতে চাই যে আমরা করোনার সবচেয়ে প্রথম যে জিনিসটা, যে আমাদের সচেতন হওয়া দরকার। আমি এই জিনিসটা একটু বারবার বলতে চাই এবং সবাইকে এইটা প্রচার করতে চাই যে করোনায় সচেতনতা দরকার, আতঙ্ক না। আতঙ্কিত হয়ে আমাদের ডাক্তাররা ঘরে বসে থাকলে হবে না, তাদেরকে কিন্তু মানে এই মানুষকে বাঁচাতে স্বাস্থ্য সেবা দিতে হচ্ছে। আমাদের এই যে 66 দিন আমরা লকডাউনে ছিলাম, এর মধ্যে কিন্তু আমাদের বিদ্যুৎ কর্মীরা আমাদেরকে বিদ্যুৎ মানে শতভাগ বিদ্যুৎ নিশ্চয়তা করে আমাদেরকে সেবা দিয়েছে। আমাদের উপজেলা প্রশাসন আমার প্রায় অর্ধেকের বেশি জনগোষ্ঠী, প্রায় 50,000 পরিবারকে কিন্তু আমরা নাগরপুর দেলদুয়ারে ত্রাণ পৌঁছে দিয়েছি। আমাদের ছোট ছোট বাজারগুলি কিন্তু আমরা পরিচালিত করেছি। আমরা এই মানে দুর্যোগের মধ্যেও কিন্তু আমার নাগরপুর এবং দেলদুয়ারে হারভেস্টিং মেশিনের মাধ্যমে ধান কাটা প্রায় সম্পূর্ণ হয়েছে। তো এই জিনিসগুলা মোকাবেলা করেই আমাদের বাংলাদেশকে কিন্তু এগিয়ে যেতে হবে। সো লকডাউনের যে কথাটা বললেন, আমি একটা জিনিস একটু বলতে চাই, অনেক আলোচনা হয়েছে লকডাউনটা কি এবং কেন। আমাদের কিন্তু সারা বাংলাদেশে এর সংক্রমণ একইভাবে ছড়াচ্ছে না। যেমন আমার নাগরপুর এবং দেলদুয়ার একটা কনস্টিটুয়েন্সি যেখানে 3.5 লক্ষ লোকের মতো বসবাস, সেখানে মাত্র 30 জন আক্রান্ত, পার্সেন্টেজ ওয়াইজ বেয়ার মিনিমাম, এবং এই 30 জনই কিন্তু ঢাকা, গাজীপুর এবং নারায়ণগঞ্জ থেকে তারা আমার এলাকায় গেছে আক্রান্ত হয়ে। তার মানে আমার ওইখানে সামাজিক সংক্রমণ নাই। এখন আমার পুরো এলাকাটাই যদি আপনি লকডাউন করে রাখেন, কর্মকাণ্ড বন্ধ করে রাখেন, তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে? খেটে খাওয়া মানুষগুলি, দিন মজুরগুলি এবং যারা প্রতিদিন কাজ করে তারা। আমাদের মধ্যে যাদের স্বাবলম্বিতা আছে তারা কিন্তু আরো 1 মাস কেন, আরো 3 মাস বা 6 মাস আমরা সচল থাকতে পারবো। কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের সংসদ সদস্য ওয়াসেকা বলেছেন যে আমাদের কিন্তু মানে আইএলও বলেছেন যে আমাদের যদি আমরা এভাবে লকডাউন করতে থাকি তাহলে বেকারের সংখ্যা কিন্তু দিন দিন বাড়তে থাকবে। সো সেটাই আমাদের হ্যান্ডেল করা ডিফিকাল্ট হয়ে যাবে। সো লকডাউনটা আমি যেটা মনে করি যে লকডাউন খুলে দেওয়া মানে না যে আমরা কালকে সকালবেলা ঘুমের থেকে উঠে যার যার মতো রাস্তায় বের হয়ে পড়বো। লকডাউন খুলে দেওয়ার উদ্দেশ্য বা সাধারণ ছুটি খুলে দেওয়ার উদ্দেশ্য হলো প্রয়োজনীয়, আমি আবার বলি প্রয়োজনীয় যার যার যে কাজটা আছে সেটা আপনি সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে করে আবার আপনি
আপনার বাড়িতে আসবেন, আপনি সামাজিক যে সুরক্ষা সেটা মেনে চলবেন, স্বাস্থ্যবিধি মনে চলবেন, আপনাকে রক্ষা করতে হবে, আপনার পরিবারকে রক্ষা করতে হবে। তো এটা মনে রেখেই কিন্তু আমাদেরকে এই কাজগুলি করতে হবে। কিন্তু আমরা যদি মনে করি যে কালকে থেকে সাধারণ ছুটি ঘোষণা শেষ হয়ে গেছে, আমরা এখন বাজারে নেমে পড়ি, রাস্তাঘাটে নেমে পড়ি, অপ্রয়োজনীয় ভাবে ঘোরাঘুরি করি, এটা কিন্তু উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো আমাদের এই যে জুন মাসে আমাদের বাজেট শেষ হবে, এই বাজেট ইয়ারে আমাদের মানে সংসদ সদস্য ওয়াসিকা কিন্তু টার্মস মানে দিয়ে বলেছেন যে আমাদের রপ্তানি আয় প্রায় অর্ধেকের দিকে নেমে আসছে। সো এটার উপরে ইম্প্যাক্ট করবে। আমাদের আরেকটা যেটা আমাদের মূল খাত ছিল আমাদের প্রবাসী ভাইদের যে রেমিটেন্স, সেটাও কিন্তু আশঙ্কাজনকভাবে কমে যাবে, বিকজ তারাও বিভিন্নভাবে আক্রান্ত এবং দেশে ফিরে আসতেছে। তো আমাদের এই লকডাউনটা করতে হবে। আমার যেটা পরামর্শ থাকবে আজকে যারা কর্তা ব্যক্তি আছেন সরকারের, বিশেষ করে স্বাস্থ্য এবং জনপ্রশাসনের, যেসব এরিয়ায় প্রাদুর্ভাব খুব বেশি, সেইটা সিস্টেমেটিক্যালি আপনাকে লকডাউনের আওতায় নিয়ে আসতে হবে যদি আমরা মেনটেন না করতে পারি। আমি একটা জিনিস মানুষকে কি বলবো যে অন্যভাবে আশ্বস্ত করতে চাই না, আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু অত শক্তিশালী না। বিশ্বে কোনো দেশের স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু করোনা মোকাবেলায় শক্তিশালী না, কোনো দেশের না। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র থেকে আরম্ভ করে কি ক্রাইসিস ওখানে হচ্ছে আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখছেন। তো আমাদের জানি মানুষ যারা আজকে এই প্রোগ্রাম দেখছেন তাদেরকে বলবো যে আমাদেরকে এই আশ্বস্ততার কোনো কারণ নাই যে আমরা যদি ম্যাসিভ হারে যদি সংক্রমণ, আমরা নিজেদেরকে আক্রান্ত করি, সংক্রমণ হবে না, আমরা কিন্তু যদি নিজেদের আক্রান্ত করি, আমরা যদি স্বাস্থ্যবিধি মেনে না চলি, আমরা যদি সচেতন না থাকি, তাহলে কিন্তু আমাদের পক্ষে ম্যাসিভ আকারে যদি এই করোনার যে সংক্রমণটা হয়, তাহলে কিন্তু আমাদের এনাফ বেড নাই, আমাদের এনাফ আইসিইউ নাই যে আমাদেরকে এটা সাপোর্ট দেওয়া সম্ভব। তাই আমাদেরকে সবাইকে সচেতন হতে হবে, আমাদের সবাইকে স্বাস্থ্যবিধি মনে চলতে হবে, এবং জীবিকার জন্য আমাদের প্রয়োজনীয় যে কাজটা সেটা স্বাস্থ্যবিধি মেনে কাজ করতে হবে। আমাদের সকলকে অফিসে 100% উপস্থিতির দরকার নাই। অফিসের যে এসেনশিয়াল কাজগুলি, শুধু এই এসেনশিয়াল কাজগুলির জন্য যেতে হবে। যেমন আমি যে অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলাম এতদিন, আমাদের স্টক এক্সচেঞ্জ গুলি আগামীকাল থেকে খুলে দেওয়া হবে। কেন? অনেক বিনিয়োগকারী আছে যারা কেনা বেচা করেন, এবং এই সময়ে যদি তাদের আর্থিক প্রয়োজন হয়, ব্যাংক খোলা আছে কিন্তু সে যদি তার শেয়ার লেনদেন না করতে পারে, সে কিন্তু তার দুর্যোগের সময় সে টাকাটা করতে পারবে না। অতএব আমার শেয়ার মার্কেট খুলে দিতে হবে, আমাদের বীমা ব্যবস্থাকে খুলে দিতে হবে, তার কারণ এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ করা যাবে না, আর বীমা ছাড়া আপনার এক্সপোর্ট ইম্পোর্ট করা যায় না। তো প্রত্যেকটা এসেনশিয়াল যে কার্যক্রমগুলি আছে, অর্থনীতির যে জরুরি কাজগুলি আছে, আমাদের স্বাস্থ্যকর্মীরা, আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে সচল রাখতে হলে আমাদের বিদেশ থেকে যে যন্ত্রপাতি আনতে হবে, তো বৈষয়িক বাণিজ্যও কিন্তু আমাদেরকে চালু করতে হবে। তো যদি চালু করতে হয়, আমাদের যার যার জায়গা থেকে সেক্টর ওয়াইজ তাকে যে এসেনশিয়াল এবং নন এসেনশিয়াল, আমাদের প্রত্যেকটা অফিসকে আমি অনুরোধ করব যে প্রত্যেকটা অফিসকে আমাদের এসেনশিয়াল এবং নন এসেনশিয়াল দুই ভাগে ভাগ করে ফেলতে হবে। যে কাজগুলি এসেনশিয়াল সেটা মিনিমাম ম্যান পাওয়ার মুভমেন্ট দিয়ে করার ব্যবস্থা করতে হবে, এবং যে কাজগুলি আমাদের ঘরে বসে সম্ভব সেটা আমাদের ঘরে বসে করতে হবে। তো আমি যে প্রশ্নটা করেছেন সেটার উত্তর আমি আরেকবার দিতে চাই, সেটা হলো লকডাউনের এই অবস্থায় যদি আক্রান্তের সংখ্যা বাড়ে, আমি মনে করি তখন সমস্ত বাংলাদেশ না, যে এরিয়ায় হবে সেই এরিয়াটাকে যদি আমরা ক্লোজ মনিটরিং এ রাখি, লকডাউন করি, এবং সেইখানে লকডাউন করলেই হবে না, সেখানে আমাদের লকডাউন করে যারা সংক্রামিত তাদেরকে আইডেন্টিফাই করতে হবে, আইডেন্টিফাই করে আইসোলেটেড করতে হবে এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আমাদের এখানে কিছু টার্মিনোলজি অনেকে ব্যাখ্যা করার চেষ্টা করেছে, এটা আমাদের কাছে খুব নতুন, আমার কাছেও নতুন ছিল, যেহেতু আমি গত 14 দিন ধরে নিজে এই যুদ্ধে মানে সম্মুখভাবে কাজ করছি। কয়েকটা জিনিস আমি একটু আমার অভিজ্ঞতা থেকে বলি, আমি ডাক্তার না, এবং আমার এই জিনিসগুলা মানে বলার মানেই আমার শুধু অভিজ্ঞতাটা শেয়ার করা। আমি মনে করি এই অভিজ্ঞতাটা শেয়ার করলে বাকিদের কাজে লাগবে। এক, আমাদের আতঙ্কিত হওয়ার কোনো সুযোগ নাই, আমাদের সচেতন হতে হবে। ডাক্তাররা কিন্তু সেবা দিয়ে যাচ্ছে, এবং আমি গত 14 দিনে দেখেছি যারা ক্লোজ কন্টাক্টে স্বাস্থ্যবিধি মেনে থাকে তারাও কিন্তু সংক্রামিত হচ্ছে না। আমার পরিবারের আমরা প্রায় 9 জনের মতো টেস্ট করা হয়েছে, মাত্র একজন আক্রান্ত ছিল, বাকিরা কিন্তু কেউ আক্রান্ত ছিল না, যদিও তারা সব ক্লোজ ইতে ছিল। তো এটা হলো 1 নাম্বার। দ্বিতীয় যে জিনিসটা আমি বলতে চাই সেটা হলো যে আমাদের এই যে পুলিশ প্রশাসন কিন্তু প্রতিদিন কাজ করে যাচ্ছে, আমাদের জনপ্রশাসন কিন্তু প্রতিদিন কাজ করে যাচ্ছে, আমাদের যে এসেনশিয়াল সার্ভিসগুলি এগুলোর জন্য কিন্তু প্রতিদিন কাউকে না কাউকে
আমাকে কাজ করতে হচ্ছে। তো আমরা যেন এই জিনিসগুলা সকলে মনে করি যে আমরা একটা যুদ্ধ অবস্থায় আছি। আমি বলি আমাদের বাংলাদেশ না, সারা বিশ্ব এখন একটা যুদ্ধ অবস্থায় আছে। তো এই অবস্থায় যে ধরনের প্রোটোকল মানা উচিত, আমরা খুব সচেতনার সাথে স্বাস্থ্যবিধিটা মেনে চলবো এবং নিজেকে সুরক্ষিত রাখবো, নিজের পরিবারকে সুরক্ষিত রাখবো এবং সেই সাথে জীবন এবং জীবিকার জন্য যে কার্যক্রম, অর্থনৈতিক কার্যক্রম, সেটা আমরা মেনে করার চেষ্টা করব। বিশেষ করে যারা অফিস খুলবেন তাদের প্রত্যেকের জানি মানে আমাদের যে স্বাস্থ্যবিধিগুলি দেওয়া আছে, আপনারা জানেন যে আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রত্যেকটা অফিসে কি কি প্রোটোকল মেনটেন করতে হবে সেগুলো বলে দেওয়া আছে। আমরাও আজকে আপনাদের মাধ্যমে সচেতনতামূলক কতগুলি ভিডিও আপনারা দেখালেন। এই জিনিসগুলোকে আমাদের খুব সিরিয়াসলি নিতে হবে। একটি মিস্টেক কিন্তু আপনার জন্য, আপনার পরিবারের জন্য একটা দুর্যোগ নিয়ে আসতে পারে। তো আমি মনে করি যে অত্যন্ত সময়োচিত একটা পদক্ষেপ হয়েছে যে আমরা যত তাড়াতাড়ি আমরা নর্মাল লাইফে ফিরে যেতে পারবো, তত দ্রুত আমরা আমাদের এই অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু করতে পারবো এবং নিজেদেরকে যদি আমরা এই ঝুঁকি মুক্ত রাখতে পারি, তাহলে আমাদের যে অর্থনীতি যে গতিহীন হয়ে যাচ্ছে, যেভাবে আমরা এগিয়ে যাচ্ছিলাম সেভাবে কিন্তু আমরা আবারও এগিয়ে যেতে পারবো। এবং সারা বিশ্ব কিন্তু আজকে এই মন্ত্রেই চলছে যে আমাদের একটা অভিজ্ঞতা ছিল না যে আমরা কিভাবে ওপেন আপ করব। আপনি ইউরোপ, আমেরিকার দিকে তাকান, ইভেন বিভিন্ন উন্নত দেশের দিকে তাকান, তাদের কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট বন্ধ ছিল না, তারা খোলা ছিল। কিন্তু আমাদের যেটা আমি মনে করি যে আমার যে অভিজ্ঞতা, বিশেষ করে আমার উপজেলাগুলিতে আমরা যখন খুলে দেওয়ার চেষ্টা করেছি, তখন অপ্রয়োজনীয় কিছু লোক তারা অপ্রয়োজনে বাইরে আসে, বাজারে যায়, ঘাটে যায়। তো আমি মনে করি না যে বাজার ঘাটে যাওয়াটা, একটা ঈদের কাপড় কেনা বা একটা জামা কেনা খুব জরুরি। অর্থনৈতিক যে কর্মকাণ্ডগুলি আছে, বিশেষ করে আমাদের এক্সপোর্ট, বিশেষ করে আমাদের শিল্প উৎপাদন, আমাদের খাদ্য উৎপাদন, আমাদের ওষুধের উৎপাদন, এই জিনিসগুলাকে আমাদেরকে সচল রাখতে হবে। তারপরেও জীবনের চেয়ে বড় কিছু নাই, জীবনকে আমাদের রক্ষা করতে হবে, কিন্তু সচেতনতার মাধ্যমে, আতঙ্কিত না হয়ে। ধন্যবাদ আপনাকে।